বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাইয়ুম মণ্ডল, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শরীয়তপুর সরকারি কলেজ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে আমার সেদিনকার যে ক্লাসটা হয়েছিল সেটা ছিল ইউকে এর প্রধানমন্ত্রী, ফ্রান্সের রাষ্ট্রপতি, ইউএসের রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা। মোটামুটি তাদের যে ক্ষমতা এবং কার্যাবলী, সেই ক্ষমতা এবং কার্যাবলী নিয়েই তুলনামূলক আলোচনাটা হয়েছিল জুমে। তখন ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি সেই ক্লাসটাই আবার নতুন করে ভিডিও করছি, ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ, শুধুমাত্র ছাত্রছাত্রীদের যাতে এই বিষয়টা আরেকটু গভীরে গিয়ে বুঝতে সুবিধা হয়। যাই হোক, আমাদের টপিকটা হচ্ছে ইউকের প্রধানমন্ত্রী, ফ্রান্সের রাষ্ট্রপতি, ইউএসের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলীর মধ্যকার তুলনামূলক আলোচনা। আমরা প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এক নম্বর, সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে নিতে চাই বিষয়টা। সেটা আসলে যাই হোক দেখানো সম্ভব হচ্ছে না, তবু আমি বলি। সেটা হচ্ছে, আমরা কিছু টার্ম ইউজ করি যে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের ক্ষেত্রে, যেমন নামমাত্র প্রধান, আনুষ্ঠানিক প্রধান, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। এই টার্মগুলো কিন্তু আমরা ইউজ করি। তো এই টার্মগুলো নিয়েই এখন আমার কিছু কথা আছে এই তিন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের মধ্যকার। সেটা হচ্ছে, নামমাত্র প্রধানটা কি? একটা রাষ্ট্রের নামমাত্র প্রধান হচ্ছে যিনি নির্বাহী প্রধান নন, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। যেমন আমাদের দেশের কথা যদি আমি উল্লেখ করি, সেটা হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি নামমাত্র প্রধান, রাষ্ট্রের প্রধান, বাট নির্বাহী প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক প্রধান ঠিক সেম, নামমাত্র প্রধান, আনুষ্ঠানিক প্রধান একই কথা, অর্থাৎ যাদের ওই অর্থে কোনো রাষ্ট্রীয় দায়িত্বেও কাজ করতে হয় না, অর্থাৎ যিনি ভার বহন করেন না কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত আছেন, তিনি আনুষ্ঠানিক প্রধান বা নামমাত্র প্রধান। আরেকটি বিষয় হচ্ছে নির্বাহী প্রধান। নির্বাহী যে শব্দটা, এটা ইংরেজিতে এক্সিকিউটিভ বলে। এই নির্বাহী হচ্ছে যিনি ভার বহন করেন, তিনি এই নির্বাহী। ঠিক আমাদের দেশে যদি আমরা তাকাই, তাহলে আমাদের দেশের নির্বাহী প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপরে আছে সরকার প্রধান। সরকার প্রধান অর্থাৎ সরকারের প্রধান ব্যক্তিত্ব কে, সরকারের প্রধান ব্যক্তি কে? আমাদের দেশে যদি আমরা তাকাই, তাহলে আমরা পাবো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের দেশের সরকার প্রধান। আরেকটা হচ্ছে রাষ্ট্রপ্রধান, অর্থাৎ রাষ্ট্রের প্রধানকে। সরকার এবং রাষ্ট্র আমরা দুইটা আলাদা বিষয়, এটা কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্রছাত্রী আমরা জানি যে সরকার একটা বিষয়, একটা কনসেপ্ট, স্টেট আর একটা কনসেপ্ট। অর্থাৎ সরকারের যিনি প্রধান, তাকে আমরা বলি সরকার প্রধান বা প্রধানমন্ত্রী। অন্যান্য দেশে অন্য নামও আছে, যেমন জার্মানিতে চ্যান্সেলর বলে, এরকম আছে, এক এক জায়গায় এক একটা নাম। তবে প্রধানমন্ত্রী বেশি, অর্থাৎ প্রাইম মিনিস্টার হিসেবে বেশি পরিচিত সরকার প্রধানের সর্বোচ্চ পদটা। এরপরে আছে হচ্ছে রাষ্ট্রপ্রধান, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি রাষ্ট্রপ্রধান। এখন আমরা দেখব নামমাত্র প্রধান এবং আনুষ্ঠানিক প্রধান, এই দুইটা ইউকেতে কে? নামমাত্র প্রধান ইউকেতে যদি আমরা বলি, সেটা ইউকের রাজা বা রানী। আনুষ্ঠানিক প্রধান সেই রাজা বা রানী। ফ্রান্সে যদি আসি, ফ্রান্সে আসলে নামমাত্র প্রধান আমরা পাবোই না, আনুষ্ঠানিক প্রধান এগুলো আমরা পাবোই না। এরপরে যদি আমরা দেখি যে ইউএসএতে ঠিক সেম, আমরা এখানে নামমাত্র বা আনুষ্ঠানিক প্রধান বলে কিছু পাবো না। এরপরে আছে নির্বাহী প্রধান। ইউকের নির্বাহী প্রধান কে? ইউকের নির্বাহী প্রধান কিন্তু প্রধানমন্ত্রী।
অপরদিকে ফ্রান্সের নির্বাহী প্রধান যদি আমরা ওই অর্থে বলি তাহলে আমাকে রাষ্ট্রপতিকেই বলতে হবে। অপরদিকে যদি, তবে নির্বাহী কিছু কাজ ফ্রান্সে প্রধানমন্ত্রী করে থাকেন। অপরদিকে ইউএসের যিনি নির্বাহী প্রধান তিনি রাষ্ট্রপতি, অর্থাৎ ইউকেতে যেটা প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান, ইউএসএতে সেই নির্বাহী প্রধানটা হচ্ছে রাষ্ট্রপতি। এরপরে সরকার প্রধান। ইউএসএতে যিনি সরকার প্রধান তিনি প্রেসিডেন্ট, আবার যিনি রাষ্ট্রপ্রধান তিনিও প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। অপরদিকে ফ্রান্সে যিনি সরকার প্রধান তাকে আমরা বলে থাকি হচ্ছে প্রধানমন্ত্রী, ফ্রান্সে প্রধানমন্ত্রী। রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। অপরদিকে ইউকেতে যিনি রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রপ্রধান তিনি হচ্ছে রাজা বা রানী, ব্রিটিশ কিংডম, এবং সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে আমরা বুঝতে পারলাম একটা, এখন যদি আমরা একটা সারাংশ টানি তাহলে আমরা বুঝতে পারবো যে ইউকেতে সরকার দুইটা, সরকার প্রধান রাষ্ট্রপ্রধান আলাদা জিনিস, আলাদা বিষয়। ফ্রান্সেও ঠিক তাই, দুইটাই আলাদা। সরকার প্রধান যিনি আলাদা ব্যক্তি, আবার রাষ্ট্রপ্রধান এরা দুজন আলাদা। কিন্তু ইউএসএতে কিন্তু একই ব্যক্তি সরকার প্রধান, একই ব্যক্তি রাষ্ট্রপ্রধান। অর্থাৎ আমরা প্রথমেই পেলাম হচ্ছে স্টেট এবং গভর্নমেন্টের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত ব্যক্তি কোন দেশে কে সেটা আমরা জেনে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তা এ পর্যায়ে আমরা যাব হচ্ছে 2 নাম্বার ক্ষমতা এবং কার্যাবলীর 2 নাম্বার যে বিষয়টা পয়েন্ট। প্রথম পয়েন্টটা ছিল কি? প্রথম পয়েন্টটা ছিল হচ্ছে রাষ্ট্র এবং সরকারের দায়িত্বশীল পদগুলো যারা অধিষ্ঠিত আছে তাদের নাম আর কি, তাদের পদবীর নাম, তাদের নাম বলতে তাদের পদবীর নাম। এখন 2 নম্বরে যদি যাই আমি বলতে পারি যে 2 নম্বর পয়েন্ট ক্ষমতা এবং কার্যাবলীর যে তুলনামূলক আলোচনা সেটা হচ্ছে সরাসরি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। এটা আমরা জানি রাষ্ট্রে বহু ধরনের নিয়োগ হয়ে থাকে। এই বহু ধরনের নিয়োগের মধ্যে রাষ্ট্রের যে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা এটা কোনো দেশে রাষ্ট্রপতি ভোগ করেন, যে দেশে রাষ্ট্রপতি নির্বাহী প্রধান এবং সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্রপতি ভোগ করেন। আবার কোনো ইউকেতে এই একই ক্ষমতাটা প্রধানমন্ত্রী ভোগ করে থাকেন, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। এখন সরাসরি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা একটা বিষয়, আরেকটা হচ্ছে সুপারিশের ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। ইউকের যত নিয়োগ হয়, যেমন ইউকের আমলাতন্ত্রে যে নিয়োগ, ইউকের জুডিশিয়ারির দিকে যে নিয়োগ অর্থাৎ জুরি, এছাড়াও ইউকের যে ফোর্স মানে রয়্যাল ফোর্স আছে অর্থাৎ মিলিটারি এয়ার ফোর্স, এগুলোর যে নিয়োগগুলো সর্বোচ্চ পর্যায়ের নিয়োগগুলো হয়ে থাকে হচ্ছে সুপারিশের ভিত্তিতে, বলা হয়ে থাকে সুপারিশের ভিত্তিতে। অর্থাৎ প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট যাদের নাম প্রস্তাব করবেন, রাজা বা রানী, ব্রিটিশ রাজতন্ত্র তাদেরকেই নিয়োগ দেবেন। মূলত এই ক্ষমতাটা আসলে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট এই ক্ষমতাটা ভোগ করে থাকেন। কিন্তু আমরা যদি ফ্রান্স এবং ইউএসের দিকে তাকাই, তারা সরাসরি, ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি, ইউএসের যিনি রাষ্ট্রপতি, তারা অন্য কাউকে সুপারিশ করে না যে এদেরকে নিয়োগ দেন, তারা সরাসরি নিয়োগ দেয়। ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি, ইউএসের যিনি রাষ্ট্রপতি, তারা তাদের আমলাতন্ত্রের সরাসরি নিয়োগ দেয়, তারা তাদের জুডিশিয়ারিতে সরাসরি নিয়োগ দেয়, তারা তাদের ক্যাবিনেট গঠনের সময় তারা নিয়োগ দেয়, নিজেরাই তাদের মন্ত্রিপরিষদ গঠন করে। কিন্তু ইউকেতে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সুপারিশের ভিত্তিতে যে কোনো নিয়োগ রাজা বা রানী দিয়ে থাকেন। ইউকের ক্যাবিনেটও সেম, ইউকের প্রধানমন্ত্রীকে নিয়োগ করার ক্ষমতা রাজা বা রানীর আছে পার্লামেন্টের সুপারিশে। বাট যখনই প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্ত হবেন, প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে বা সুপারিশের বাস্তবায়ন করবেন রাজা বা রানী অন্য অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ করে। আশা করি এই পয়েন্টটাও ক্লিয়ার। অর্থাৎ এই পয়েন্টটা ছিল হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। নিয়োগ সংক্রান্ত ক্ষমতায় 3টা দেশে 2 রকম। এটা হচ্ছে সরাসরি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, আর একটা হচ্ছে সুপারিশের ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। আশা করি এই পয়েন্টটাও তোমরা বুঝতে পেরেছ।
এবার আসি হচ্ছে 3 নাম্বার যে পয়েন্টটা, আমাদের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কার অবস্থান কোথায়, কয়েকটা পর্যায়ে কার অবস্থান কোথায় এটা আমরা জানব। সেটা হচ্ছে মন্ত্রী পরিষদে অবস্থান, যেটাকে ইউকেতে ক্যাবিনেট বলে। এক এক দেশে এক এক রকম বলে, বাংলায় আমরা মন্ত্রী পরিষদ বলে থাকি। ইউকের ক্যাবিনেটে প্রধানমন্ত্রী লিড করেন, প্রধানমন্ত্রী চিফ, সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটের বৈঠক হয়। অপরদিকে ফ্রান্সে কিন্তু ক্যাবিনেটে নেতৃত্ব দেন, মন্ত্রী পরিষদের নেতৃত্ব দেন হচ্ছে রাষ্ট্রপতি। এরপরে ইউএসএতেও যদি যাই তাহলে দেখব মন্ত্রী পরিষদে, অর্থাৎ ইউএসের ওদেরকে তো সেক্রেটারি বলে মূলত, এই সেক্রেটারি যে পরিষদ আছে সেটাতে বৈঠকে মূলত নেতৃত্ব দেন ইউএসের যিনি রাষ্ট্রপতি তিনি। এরপরে রাজনৈতিক দলের অবস্থান, কার কোথায় অবস্থান। ইউকেতে যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি রাজনৈতিক দলের একজন শীর্ষ পর্যায়ের নেতা থাকেন, তবে তিনিই যে রাজনৈতিক দলের প্রধান হবেন এমনটা না। আমাদের দেশে দেখা যায় যিনি প্রধানমন্ত্রী হন তিনি আবার নিজ দলের প্রধান, যেমন আওয়ামী লীগের প্রধান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একাধারে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার আওয়ামী লীগেরও প্রধান। হ্যাঁ, এরকমটা হয়। কিন্তু ইউকেতে এরকমটা নাও হতে পারে, যিনি রাজনৈতিক দলের প্রধান তিনিই প্রধানমন্ত্রী হবেন, বিষয়টা এমন নয়। আবার ফ্রান্সেও ঠিক একই অবস্থা। মন্ত্রী পরিষদে যিনি প্রধান তিনি রাজনৈতিক দলের প্রধান, অর্থাৎ ফ্রান্সের মন্ত্রী পরিষদের নেতৃত্ব দেন রাষ্ট্রপতি, তিনি যে আবার রাজনৈতিক দলের সুপ্রিম লিডার বিষয়টা এমন নাও হতে পারে। ইউএসএতে আমরা জানি ঠিক সেম, নাও হতে পারে, রাজনৈতিক দলে তিনি প্রধান হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু তিনি মন্ত্রী পরিষদের প্রধান, মন্ত্রী পরিষদকে তিনি লিড করেন, এটা আমরা জানি। আইনসভায় কার কী অবস্থান এটা আমরা জানব। ইউকের প্রধানমন্ত্রী একাধারে রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব, একাধারে ক্যাবিনেটের প্রধান বা ক্যাবিনেট সদস্য, একাধারেই তিনি ইউকের যে আইনসভা আছে হাউস অফ কমন্সের সদস্য। অপরদিকে আমরা যদি ফ্রান্সে তাকাই, ফ্রান্সে দেখতে পাবো যে ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি তিনি নির্বাহী প্রধান, কিন্তু তিনি কিন্তু ফ্রান্সের যে আইনসভা আছে সেটার সদস্য নন। কিন্তু ইউকের যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু আইনসভারও সদস্য। ইউএসের যিনি প্রেসিডেন্ট তিনিও সে দেশের পার্লামেন্টের সদস্য নন, তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাহী প্রধান, কিন্তু তিনি কিন্তু পার্লামেন্টের সদস্য নন। অর্থাৎ ফ্রান্স আর ইউএসএতে সেম, কিন্তু ইউকেতে দেখা যাচ্ছে যিনি প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টের সদস্য, তিনি রাজনৈতিক দলের নেতা, তিনি ক্যাবিনেটের প্রধান, তিনি পার্লামেন্টেরও সরকারি দলের প্রধান। যাই হোক, আশা করি এই পয়েন্টটাও ক্লিয়ার। অর্থাৎ মন্ত্রী পরিষদের অবস্থান, রাজনৈতিক দলে অবস্থান, আইনসভায় অবস্থান, এই 3টা বিষয় তোমরা অনেকটাই ধারণা লাভ করলে। এ পর্যায়ে আমরা যাব হচ্ছে প্রভাব। অর্থাৎ একটি দেশে 2 ধরনের কাজ থাকে, যদি আমরা অ্যাপারেন্টলি বলি 2 ধরনের কাজ থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ইন্টারনাল, আর একটা এক্সটার্নাল বা ফরেন অ্যাফেয়ার্স। এই 2 ধরনের কাজ থেকে থাকে, অর্থাৎ এই 2 ধরনের কাজের নীতি নির্ধারণে ইউকের প্রধানমন্ত্রী, ইউএসের রাষ্ট্রপতি, ফ্রান্সের রাষ্ট্রপতি কী ভূমিকা রাখে বা কী প্রভাব রাখে সেটা আমরা দেখব। ইউকেতে সাধারণত যে বৈদেশিক এবং অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই রাজা বা রানীর খুব একটা কিছু করণীয় নাই। এখানে প্রধানমন্ত্রী সর্বেসর্বা, তিনি সব কিছু করে থাকেন। যত ধরনের বৈদেশিক নীতি বলি, সামরিক নীতি বলি, প্রতিরক্ষা নীতি বলি, দেশের শিক্ষানীতি বলি, নারী উন্নয়ন নীতি বলি, পরিবেশ নীতি বলি, এই সব কিছু ইউকের প্রধানমন্ত্রী করে থাকেন। অর্থাৎ এক্সটার্নাল ইন্টারনাল উভয় অ্যাফেয়ার্সেই ইউকের যিনি প্রধানমন্ত্রী তিনিই সব কিছু করে থাকেন তার মন্ত্রী পরিষদ নিয়ে, তার ক্যাবিনেট নিয়ে। কিন্তু ফ্রান্সে ব্যতিক্রম। ফ্রান্সে চার্লস দ্য গলের সময়ে দেখা যেত যে চার্লস দ্য গল ফ্রান্সের রাষ্ট্রপতি হিসাবে এক্সটার্নাল ইন্টারনাল উভয় ধরনের কাজেই তিনি চরম ক্ষমতা ভোগ করতেন, কারণ তার নিজের ব্যক্তিত্ব দ্বারা তিনি এই ক্ষমতা করায়ত্ত করেছিলেন। কিন্তু চার্লস দ্য গল যখন বিগত হলেন, তারপর থেকেই দেখা গিয়েছে যে ফ্রান্সের অন্যান্য রাষ্ট্রপতিরা
বৈদেশিক এবং ইউরোপিয়ান ইউনিয়ন বিষয়ক কাজকর্ম করতে বেশি আগ্রহী হয়েছে। অপরদিকে তাদের প্রধানমন্ত্রী তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সগুলো দেখেছে সব সময়। এটাই দেখা গেছে। এখনও এই রীতি, এই প্রথাই ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মেনে আসছেন। ফ্রান্সে কোনো আইন পাস করার সময় দেখা যায় কি, ফ্রান্সের যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের সাথে যোগাযোগ রক্ষা করেন, অর্থাৎ আইনসভার সাথে যোগাযোগ রক্ষা করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। কিন্তু আইনটা কি হবে এটা কিন্তু রাষ্ট্রপতি আগেই অবগত হন কার দ্বারা, ফ্রান্সের প্রধানমন্ত্রীর দ্বারা। অর্থাৎ ফ্রান্সের প্রধানমন্ত্রী কিন্তু ইন্টারনাল বিষয়ে রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যকার একটা যোগসূত্র স্থাপন করে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অপরদিকে আমরা যদি ইউএসএতে যাই, ইউএসএতে আমরা দেখতে পাবো যে এক্সটার্নাল ইন্টারনাল যে কোনো ধরনের কার্যক্রমেই, যে কোনো ধরনের নীতি প্রণয়নেই ইউএসের যিনি রাষ্ট্রপতি তিনি তার সেক্রেটারি পরিষদ নিয়ে করে থাকেন। সেক্রেটারি পরিষদ বলতে আমি বাংলাতে যদি বলি মন্ত্রী পরিষদ নিয়েই করে থাকেন। এক্ষেত্রে কারণ ইউএসএতে কোনো প্রধানমন্ত্রীর পদই নাই, এটা জানতে হবে আমাদের। ইউএসএতে প্রধানমন্ত্রী পদ বলে আসলেই কিছু নাই, রাষ্ট্রপতিই সব করে থাকেন। এটাই হচ্ছে বিষয়। অর্থাৎ অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে যে ধরনের ভূমিকা, কে কি কোন ধরনের ভূমিকা রাখে, এটা আমরা জেনে নিলাম। এরপর হচ্ছে রাষ্ট্রের শাসন করার জন্য রাষ্ট্রে আইন প্রণয়ন করতে হয়। প্রত্যেক দেশেই আইন প্রণয়নের সোল অথরিটি হচ্ছে বা লিগ্যাল অথরিটি বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হচ্ছে সেই দেশের পার্লামেন্ট, ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট। তা আইন প্রণয়নে আমরা দেখব যে ইউকের ইউকের প্রধানমন্ত্রী যে ভূমিকাটা রাখেন সেটা হচ্ছে, ইউকের প্রধানমন্ত্রী যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি তার মন্ত্রী যে মন্ত্রণালয় বিষয়ক আইন হবে, আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক কোনো আইন ইউকেতে দরকার, তখন শিক্ষা যে ইউকের যে মানব সম্পদ উন্নয়ন বা এডুকেশন মিনিস্ট্রি আছে, সেখান থেকে একটা খসড়া ড্রাফট করতে হয়। সেই ড্রাফটটা চলে যায় মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য মন্ত্রীরা থাকেন, তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এরপর সেটা পার্লামেন্টে পাস হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি মনে করেন যে এই আইনটা পাস করার জন্য পার্লামেন্টে উপস্থাপন করার দরকার, তবেই সেই আইন পার্লামেন্টে যাবে। অর্থাৎ প্রধানমন্ত্রী এক্ষেত্রে অনেকটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা ভোগ করেন আইন প্রণয়নের ক্ষেত্রে। আবার একই কথা মনে রাখতে হবে, ইউকের যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু পার্লামেন্টের সদস্য, পার্লামেন্টের নেতা, এটা ভুললে চলবে না। অর্থাৎ আইন প্রণয়নে ইউকের প্রধানমন্ত্রীর অনেক বড় ধরনের ভূমিকা থাকে। এক্ষেত্রে ফ্রান্সের প্রেসিডেন্ট অনেকটাই বলা চলে ইউকের প্রধানমন্ত্রীর তুলনায় ইনঅ্যাক্টিভ। আইন প্রণয়ন বা আইন পাশ করার ক্ষেত্রে ফ্রান্সের যিনি প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টের সাথে সবসময় যোগসূত্র স্থাপন করেন এবং তা পাশ করেন। যদিও খসড়া করার সময় ফ্রান্সের রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকে, তিনি খসড়া যদি তাকে অবগত করার পর তিনি যদি সন্তুষ্ট হন তবে তিনি সেটা পার্লামেন্টে উপস্থাপন করার জন্য সম্মতি দেন। তাছাড়া ফ্রান্সের প্রধানমন্ত্রী পার্লামেন্টে কোনো আইন পাস করার জন্য বিল উপস্থাপন করতে পারেন না। অপরদিকে আমরা যদি যাই ইউএসের রাষ্ট্রপতির দিকে তাকাই, ঠিক সেম, তার কোনো আইন দরকার হলে তিনি পার্লামেন্ট, অর্থাৎ আমরা জানি কংগ্রেস এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট, এখানে তিনি আবেদন করেন এবং তিনি আইনের খসড়া পাঠান। আইনটা কীরকম হবে তিনিই পাঠান, তার রূপরেখা, তার ধরন, তার কি তাৎপর্য, এ সবগুলো তিনিই, তার নেতৃত্বেই হয়ে থাকে, তিনি পার্লামেন্টে পাশ করার জন্য পাঠান। অর্থাৎ এক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রেও আবার অনেক সময় দেখা যায় সিনেট এবং কংগ্রেস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ স্বপ্রণোদিত হয়েও অনেক আইন পাশ করে, সেটা আলাদা বিষয়। তবে রাষ্ট্রপতি কোনো আইন পাশ করার দরকার হলে তিনি ইউএসের কংগ্রেসে পাঠান এবং সেই মোতাবেকই আইনটা পাশ হয়, যদি তার নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসে থাকে। কংগ্রেস বলতে আমি বোঝাচ্ছি ইউএসের যে আইনসভা, সেটার নাম হচ্ছে কংগ্রেস। এরপর ডিক্রি জারি। ডিক্রি মানে হচ্ছে মোটামুটি নির্বাহী ক্ষমতা বলে যে আদেশ জারি করা হয়,
এটা অনেকটা আইনের মতোই। এই ক্ষেত্রে ফ্রান্সের রাষ্ট্রপতি ডিক্রি জারি করতে পারেন, আর ইউএসের রাষ্ট্রপতি ডিক্রি জারি করতে পারেন। কিন্তু আমরা যদি ইউকেতে তাকাই, ইউকেতে ডিক্রির মতোই আরেকটা নাম, সেটা হচ্ছে অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সটা জারি হয় হচ্ছে ইউকেতে। অর্থাৎ যখন পার্লামেন্ট থাকে না, যখন পার্লামেন্ট সিটিং অবস্থায় থাকে না, অর্থাৎ চলমান থাকে না, তখন কোনো আইন দরকার হলে প্রধানমন্ত্রী রাজা বা রানীর কাছে পাঠান যে কোনো একটা আইন করে, মন্ত্রিপরিষদ পাঠায় যে এই আইনটা আমাদের দরকার, তখন রাজা বা রানী সেটাতে সম্মতি দিলে সেটা আইন হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় সেই আইনটাকে আবার পার্লামেন্টে পাশ করে নিতে হয়। এই ধরনের আইনগুলোকে এক এক দেশে এক একটা বলে, যেমন আমাদের দেশেও অর্ডিন্যান্স বলে, আর ফ্রান্স এবং ইউএসএতে এটাকে ডিক্রি বলেই স্বাভাবিকভাবে অবহিত বা সবাই অবগত। যাই হোক, আমরা আইন প্রণয়ন, ডিক্রি জারি, অর্ডিন্যান্স জারি এগুলো জেনে নিলাম কার কী ভূমিকা থাকে। এর পরবর্তীতে আসি, সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট আমাদের, পদত্যাগ বা অপসারণ। পদত্যাগ যার ইচ্ছা সে করবে, পদত্যাগ একজন করতেই পারে, এটা তার একটা সেলফ রাইট, আমরা জানি। একজনে ভালো লাগলো না যে প্রধানমন্ত্রীর পদ থেকে আমি সরে দাঁড়াবো, হ্যাঁ সরে গেল, এটা পদত্যাগ। রাষ্ট্রপতির এই কাজ আমি রাষ্ট্রপতি পদে আর থাকতে চাই না, সরে গেল, এটা একটা বিষয়। তবে অপসারণ বিষয়ে কিছু কথা আছে। অপসারণ বলতে কাউকে জোর করে বলতে আইনগতভাবে বা আইনের বলে কাউকে তার পদ থেকে সরিয়ে দেয়, এটা হচ্ছে অপসারণ। তা এই অপসারণ বিষয়টা হচ্ছে এরকম, ইউকের যিনি প্রধানমন্ত্রী তিনি অপসারিত হবেন কার দ্বারা? রাজা বা রানীর দ্বারা। কীভাবে? রাজা বা রানী সরাসরি ইচ্ছা করলে ইউকের প্রধানমন্ত্রীকে কি অপসারিত করতে পারে? কখনোই এরকমটা তারা পারেন না, কারণ তাদের নির্বাহী কোনো ক্ষমতাই নেই। ইউকের প্রধানমন্ত্রীকে অপসারিত করতে হলে দরকার পড়ে ইউকের পার্লামেন্টের সুপারিশ। ইউকের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য উভয় কক্ষের, হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের উভয় কক্ষের সদস্যরা যখন মনে করবে যে এই প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিপরিষদের উপর আর আস্থা রাখা যায় না, এদেরকে সরিয়ে দিতে হবে, তখন তারা ভোটাভুটি করে রাজা বা রানীকে জানিয়ে দেন এই প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদকে অপসারণ করেন। তখন রাজা বা রানী সে মোতাবেক সেই সুপারিশের বলে প্রধানমন্ত্রীকে এবং তার মন্ত্রিপরিষদকে সরিয়ে দিতে পারেন। ফ্রান্সে দেখা যায় যে অনেকটাই সেরকম। ফ্রান্সের আইনসভা, নিম্নকক্ষ উচ্চকক্ষ, এই দুই কক্ষই ভোটাভুটি ও সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করে যে এই রাষ্ট্রপতিকে আর রাখা যায় না, এই রাষ্ট্রপতি দেশের কল্যাণের থেকে অকল্যাণই বেশি করছে, তখন তাকে অপসারিত করা যাবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু জনগণের যে ক্ষমতায়ন সেটা প্রতিফলিত হচ্ছে। পার্লামেন্টের সদস্যরা জনগণের প্রতিনিধি, তারা ইচ্ছা করলে রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের কী করতে পারে? সরিয়ে দিতে পারে। ইউকের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে পারে, ফ্রান্সের প্রেসিডেন্টকে সরিয়ে দিতে পারে। ঠিক একই ঘটনা ইউএসের ক্ষেত্রেও। ইউএসের প্রথমে হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি হয়ে যদি সেটা উচ্চকক্ষে যায়, সিনেটেও পাস হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ ভোটে, তবে ইউএসের রাষ্ট্রপতিকে অপসারিত করা যায়। অর্থাৎ জনগণের প্রতিনিধিরা যদি মনে করেন যে দেশের নির্বাহী প্রধান, সেটা রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক, তারা যদি জনকল্যাণের থেকে রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কাজ করে থাকেন, তবে তাকে সরিয়ে দেওয়া যেতেই পারে বা তারা এই ক্ষমতা রাখেন। অর্থাৎ সব দেশের পার্লামেন্ট এই ক্ষমতাটা রাখেন, তাদের নির্বাহী প্রধানদেরকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখেন। যাই হোক, এটা আমরা জেনে নিলাম, এটাই আমার শেষ পয়েন্ট ছিল আজকের এই আলোচনায়। আশা করি অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা তোমরা উপকৃত হবে। আর তোমাদের আবার নেক্সট ক্লাস আমি জুমে যখন ক্লাস নেব তখন আমি বলে দেবো টপিকটা কী নিয়ে আলোচনা করা যায়। আমরা আসলে অনেকটাই জেনে গেলাম, এরপর আমরা ইউএসএ থেকে কোনো একটা টপিক ধরে আলোচনা করব, যদিও ক্লাসে আমরা অনেক কিছুই পড়ে নিয়েছিলাম। যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।